ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় আপত্তি ব্যবসায়ীদের। ব্যয় বাড়ার পাশাপাশি রপ্তানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি কমাতে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কেনাকাটায় ৯/৬ নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অভিযোগ। প্রমাণ মিললেও নেই ব্যবস্থা নেওয়ার নজির। এখনও জমে ওঠেনি ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সপ্তাহের প্রথম দিনে ক্রেতার সমাগম কম, কিছু স্টলে চলছে গোছানোর কাজ। দ্রুতই জমজমাটের আশা ব্যবসায়ীদের। উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল কোম্পানি। পুনঃখননের কাজ চলছে ৩টি। সঞ্চালন লাইনে আরও ৩ কোটি ঘনফুট সরবরাহের আশা। এবং কানাডায় অভিবাসন স্রোত ঠেকানোর উদ্যোগ ট্রুডো সরকারের। বন্ধ হচ্ছে মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা। ২০২৪ সালে করা আবেদনগুলো দ্রুত শেষ করার নির্দেশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি ও এর প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করব, তবে দেখে আসবে সংক্রান্ত একটি প্রতিবেদন। ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকেই। অন্যদিকে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রপ্তানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন সরকারের সম্মতিতে কেন্দ্রীয় ব্যাংককে চাপে ফেলে ২০২০ সালের এপ্রিলে ব্যাংক ঋণে ৯/৬ সুদ বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিল ব্যবসায়ীরা। ২০২৩ সালের জুলাই মাসে এই সীমা তুলে দিলেও সুদ হার বাজার ভিত্তিক করেনি বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ফলে নীতি সুদ হার কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে ১০%। এতে ব্যাংক ঋণের সুদ হার এখন ১৩.৫৫% উঠে গেছে। যদিও এই হার কম বেশি ১৫% বলে জানাচ্ছেন ঋণ গ্রহীতারা। উচ্চ সুদ হার ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয়কেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ খুব আরামে আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়ার মতো। ব্যাংক ইন্টারেস্ট বলে মুদ্রাস্ফীতি বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল নিম্ন আয়ের লোকেরা। ব্যবসাতে কোনো লাভের, আর আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, আমরা তো সবচেয়ে বিপদে পড়ি। কারণ আমার কম্পিটিটিভ যে দেশ আছে, সে 5%-এ তার রপ্তানিমুখী শিল্পের জন্য সে ফান্ড দিচ্ছে, আমি 14% নিচ্ছি। আমি তো আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি, আমি তো প্রতিযোগিতায় টিকতেই পারতেছি না। তবে এমন শঙ্কার সঙ্গে একমত হতে পারছেন না ব্যাংকাররা। তাদের অভিযোগ, সুদ হার বৃদ্ধির কারণে খরচ কত বাড়ছে তা কখনো খোলাসা করেন না ব্যবসায়ীরা। তাদের টোটাল ব্যবসায়ের যে কস্ট, সেখানে সুদের হারের কত শতাংশ, কী অংশ সুদের খরচ যায়, আর অনেকগুলো খরচ আছে। সেই সব খরচের তো সেই সব খরচ তারা বহন করছেন। কিন্তু যখন সুদের হারের কথা আছে, তখন তাদের কাছে তারা বলে যে না, আমাদের খরচ বেড়ে যাচ্ছে, বাকি খরচ কিন্তু একটা কমেনি। সুতরাং এটা যে ব্যবসার মারাত্মক ক্ষতি করছে, এটা আমি মনে করছি না। ক্ষতি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ইনফ্লেশন কন্ট্রোলের স্বার্থে এটা আমাদের আপাতত মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহার ঋণের চাহিদা কমিয়ে ব্যাংকগুলোর মুনাফার টান দিতে পারে। অন্যদিকে সুদহার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। আলোচনায় যাচ্ছি ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদের কাছে। জনাব আশরাফ, আমরা রিপোর্টটি দেখলাম। একটু শুরুতেই জানতে চাই যে এই যে ৯/৬ চলছে, একদিকে বলা হচ্ছে যে ব্যাংকের সুদহার যেহেতু বাড়ছে, আবার অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে টানাপোড়েন চলছে তাদের, যেহেতু সুদহার বৃদ্ধির কারণে তাদের ব্যবসায়িকভাবে তাদের খরচটা বেড়ে যায়। সব মিলে আসলে প্রেক্ষাপট কী হওয়া দরকার সব দিকে বান্ধব হওয়ার জন্য? দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা জিনিস এটা বলতেই হবে যে সুদহার যখন বাড়ে তার দুটো এফেক্ট আছে। এক হচ্ছে ডাইরেক্ট খরচ বাড়ে আমাদের, সেকেন্ড হচ্ছে তারল্য প্রবাহ কমে যায়, ঋণের প্রবাহ কমে যায়। এটা হচ্ছে সুদহার বাড়লে এই দুটো এফেক্ট হবেই। আমরা কিন্তু ব্যবসায়ীরা এই মুহূর্তে এই দুটো চাপের মুখেই আছি। আমাদের একদিকে যেমন খরচ বেড়ে যাচ্ছে,
অনেক ব্যবসায়ী আনসাস্টেনেবল হয়ে পড়ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের প্রয়োজন যে পরিমাণ চলতি ঋণের যে পরিমাণ প্রয়োজন সেটা পাওয়া যাচ্ছে না, যতটুকু গ্রোথ হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, দেখুন আমরা সুদের হার বাড়ানোর চেষ্টা করছি খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু সুদের হার বাড়লে আমাদের আসলে খাদ্য মূল্যস্ফীতি কমে না, আমাদের কমে নন খাদ্য মূল্যস্ফীতি, যেটা যে আপনার অন্যান্য যে খাদ্যপণ্য ছাড়া অন্যান্য যে জিনিসপত্রের দাম, সেই মূল্যস্ফীতিটা কমে। ওই মূল্যস্ফীতির পোর্শনটা কিন্তু এখনো 9.5-10-এর লেভেলে আছে এবং 10%-এর নিচে আছে। আমাদের মূল সমস্যা কিন্তু খাদ্যপণ্যের ইনফ্লেশন, এবং যখন আপনার ইন্টারেস্ট রেট বাড়ছে এবং চলতি ঋণের সরবরাহ কমছে, যে আমরা কিন্তু এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে খাদ্যপণ্যের সরবরাহ দাম বেড়ে যাচ্ছে, সরবরাহ কস্ট বেড়ে, সাপ্লাই কস্ট বেড়ে যাচ্ছে, আবার একই সাথে যেহেতু চলতি ঋণের প্রবাহ কমে যাচ্ছে, আমদানির পরিমাণও কমে যাচ্ছে কিংবা আমদানি সক্ষমতাও কমে যাচ্ছে। এটা হচ্ছে মূল দাগে আমাদের কারেন্ট সিনারিও, যেই কারণে আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট বাড়ার ফলে ব্যবসা বাণিজ্যের উপর একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুসারে মূল্যস্ফীতি কমছে না। মানে যেই মূল্যস্ফীতি আমরা কমাতে চাই সেই মূল্যস্ফীতিটা কমছে না, যেটা কমছে সেটা হচ্ছে আপনার নন ফুড ডিমান্ড, এবং ফুড ডিমান্ড কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনি কমাতে পারবেন না। সেক্ষেত্রে যদি বলি যে পণ্যের ওপর যখন এদিকে বাড়তি খরচ হয়ে যায় অতিরিক্ত সুদের হার থাকার কারণে, সেক্ষেত্রে পণ্যের ওপর সেই দায়টা চেপে যায় এবং আমি তখন খরচও আমার কেনাকাটাও কমিয়ে দিই। সেখানে আপনি উৎপাদন করে ব্যবসায়িকভাবে যারা উৎপাদনে যাচ্ছেন কিংবা আমদানি করছেন তাদের মধ্যে এই যে কমে যাওয়া, বিক্রি কমে যাওয়া এবং আমার কেনাটা কম হওয়া, সেখানে অর্থের ব্যবহারটা তো কমে যায়। এর প্রভাবটা কিভাবে দেখছেন? দেখুন, এটাতে যেটা হচ্ছে যে ওভারঅল ইকোনমিক আউটপুট কমে যাচ্ছে। আপনার ডিমান্ড, আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডিমান্ড মানে যেই মেকানিজমটা যেভাবে কাজ করে, যে ইন্টারেস্ট রেট বাড়লে ডিমান্ড কমে আসে, ডিমান্ড কমার ব্যাপারটা কিন্তু মানে আপনার উৎপাদিত পণ্যের ক্ষেত্রে একদম একেবারেই স্পষ্ট। আপনি সেটা বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আপনার অন্যান্য যেই ইলেকট্রনিক্স থেকে শুরু করে যা যা উৎপাদন করা হয় তার সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড হয় স্ট্যাগনেট করছে কিংবা কমে যাচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আমাদের বারবার যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি, দেখুন আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটে স্ট্রাকচার দিয়ে কমানো যাচ্ছে না, এটা ডিমান্ডও কমে না, এটা বরং উল্টো দিকে এটা সাপ্লাই কস্ট বাড়ে, সাপ্লাই রেস্ট্রিকশন তৈরি হয়। ফলে যেটা হচ্ছে, আপনি সুদের বার হারিয়ে যে চাপটা তৈরি করছেন সেটা কিন্তু আপনি যে সুফলটা চাচ্ছেন সেই সুফলটা আপনাকে দেবে না। সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেওয়া মনে করছেন, যে কি পদক্ষেপ নিলে এটির প্রভাবটা অনেকটা কমে আসবে? দেখুন, খাদ্যপণ্যের তো আসলে ডিমান্ড কমিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টাটা কোনোভাবেই কার্যকর হবে না, বরঞ্চ আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে সরবরাহ মূল্য কমাতে হবে। এক্ষেত্রে একটা রাইট স্টেপ ছিল আমাদের কমিয়ে দেওয়া, ডিউটি এবং কাস্টমস ভ্যাট যেটা ছিল কিছু খাদ্যপণ্যের উপরে, সেটা কমিয়ে দেওয়া, সেটা সরকার করেছে। সেকেন্ড স্টেপে যে ইস্যুটা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ক্রেডিট লাইন যেগুলো আমদানি করার জন্য যেই ব্যাংকিং ঋণের যে সরবরাহটা থাকে সেটা বাড়ানো, সেটার ব্যাপারে খুব বড় যে কিছু হয়েছে তা না, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। থার্ড যে লেয়ারটা আসলে দরকার এবং রিয়েল আন্ডারলাইন কারণ কিন্তু এটা, দেখুন আমাদের খাদ্যপণ্যের দাম, যেগুলো ইম্পোর্টেড খাদ্যপণ্য, তার দাম বাড়ার একটা প্রাইমারি কারণ হচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়া, বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদেরকে ডলার দিয়ে কিনতে হবে। এখন ডলারের দাম বাড়লে আমাদের দেশেও এটার দাম বাড়তে বাধ্য। এই জিনিসটাতে এই ব্যাপারে, এবং সেটা করতে গেলে কিন্তু আমাদের যে আন্ডারলাইন ইস্যু যেটা আছে, যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের উপরে কিংবা ডলার সরবরাহ সংকটের যে ব্যাপারটা আমরা বলি সবসময়, সেই জিনিসটাকে কিন্তু ম্যানেজ করাটা ছাড়া কোনো অপশন নেই। এই কাজটা কিন্তু আমরা সুদের হার বাড়িয়ে কমিয়ে করতে পারবো না। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্টেবল না। ফলে যেটা হয় যে সুদের হার বাড়ালে ডলার ইনফ্লো হবে, সুদের হার কমলে ডলার আউটফ্লো হবে, ব্যাপারটা কিন্তু তা না। সেই মেকানিজমগুলো কিন্তু আমাদের জন্য অ্যাবসেন্ট। আমাদের জন্য আসলে যদি আপনি রপ্তানি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার মূল্যমান ধরে রাখাটা সম্ভব হবে না। এই পার্টিকুলার কাজটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমরা আনফর্চুনেটলি এইখানে যে খুব বড় ধরনের কিছু একটা প্রচেষ্টা দেখছি তা কিন্তু না। এক্সপোর্ট বাড়াতে গেলে আপনাকে খুব সিম্পলি আপনাকে ল অ্যান্ড অর্ডার সিনারিও ভালো রাখতে হবে,
আপনাকে বিজনেস এনভায়রনমেন্ট ভালো রাখতে হবে, আপনাকে লজিস্টিক্স কস্ট কমিয়ে রাখতে হবে, এফিশিয়েন্ট রাখতে হবে। এই যে ওভারঅল এক্সপোর্ট প্রোডাক্টিভিটি যেটা আর ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টিভিটি যেটা, সেটার ব্যাপারে ফোকাস করতে হবে। এই কাজটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। জনাব আশরাফ, একটু যদি বলেন, সেটা হচ্ছে যে একদিকে সুদ হার বাড়ছে, সেটি কিন্তু ব্যবসায়িকভাবে যারা আপনারা কার্যক্রম চালাচ্ছেন তাদের উপর কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ছেই। অন্যদিকে আবার এই ব্যাংক সক্ষমতা সুদ হার বাড়ানোর একটা এফেক্ট। দুই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আবার টাকা ছাপিয়ে এটির কিছুটা দায় মুক্তির দেওয়ার চেষ্টাও করছে। তো সেক্ষেত্রে দুদিকে, একদিকে সুদ হার বাড়ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ার জন্য টাকা ছাপিয়ে, যেটা দুদিকেই প্রভাব। আসলে এটা কিভাবে দেখছেন, কি মেকানিজম এটা? দেখুন, একদিকে যেমন সুদের হার বাড়ানোর ফলে যেমন আপনার ওভারঅল মূল্যস্ফীতিতে, স্পেসিফিক্যালি নন ফুডে আপনার ইনফ্লেশন কিছুটা কমে এসছে, কিন্তু উল্টো দিকে যখন আপনি সেন্ট্রাল ব্যাংক যখন টাকা ছাপাতে বাধ্য হয়, তখন যেটা হয়, মানি সাপ্লাই বেড়ে গেলে আপনার এই যে গেইনটা কিন্তু নালিফাইড হয়ে যায়। এবং এই যে আমরা ইন্টারেস্ট রেট কমানোর জন্য যে এত কষ্ট করলাম, ইনফ্লেশন কমানোর জন্য যে এত কষ্ট করলাম ইন্টারেস্ট রেট বাড়িয়ে, সেই যে প্রচেষ্টাটা সেটা কিন্তু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ আপনি অন্য দিক দিয়ে আপনি যখন টাকা সাপ্লাই করছেন, তখন আসলে আবার যেহেতু মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে, ইনফ্লেশনের উপর আবার একটা আপওয়ার্ড প্রেশার ক্রিয়েটেড হয়। এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে সেন্ট্রাল ব্যাংক তখন যখন ছাপাচ্ছেন তখনও বলেছিলেন যে তারা এই টাকার একটা বড় অংশ তারা মপ আপ করে ফেলবেন ট্রেজারি বিলের থ্রুতে। এই প্রচেষ্টাটা আসলে এখনো চলছে। এটার সার্থকতা আসলে বুঝতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। সবশেষ আমাকে একটু যদি বলেন যে নতুন করে ভ্যাট বাড়াচ্ছে একটা প্রস্তাবনা চলছে সরকারের মধ্যে, সেটি হচ্ছে যে হোটেল থেকে শুরু করে আমদানি পণ্য, বিভিন্ন ভোগ্যপণ্য সব কিছুতেই একটা ভ্যাট বাড়ানোর বৃদ্ধি চলছে। সেই এজেন্ডা আসলে বাস্তবায়ন হলে কিংবা প্রস্তাবনা পাশ হলে আসলে মার্কেটে কি সিনারিওটা তৈরি হবে? যেটা হচ্ছে যে দেখুন, যেখানে ভ্যাট বাড়ানো হবে ওই পণ্যগুলোর ক্ষেত্রে দাম বাড়বে। এটা বোধহয় খুব বেশি কিছু করার নেই আমাদের। এনবিআর নিজেও যেটা আশা করছে যে এগুলো দাম বাড়লেও যেহেতু অন্য জিনিসের দাম কমিয়ে দিয়েছেন তারা, তো সেই ক্ষেত্রে ইনফ্লেশনের উপরে নেট এফেক্টটা খুব বেশি হবে না। এই স্ট্যান্সটা কিন্তু আসলে ডিবেটেবল। কারণ দেখুন, আইএমএফ এর রিকোয়ারমেন্ট অনুসারে কিংবা আমাদের ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সের পরিমাণ বাড়ানো। ট্যাক্সের পরিমাণ বাড়াতে গেলে আপনি যদি ভ্যাটের রেট বাড়িয়ে সেটা করেন, তাহলে যেটা হবে যে ক্ষুদ্র কয়েক হাজার এন্টারপ্রাইজ ভ্যাট দেন, তাদের উপর একটা এক্সেসিভ চাপ পড়বে এবং সেটা ব্যাকফায়ার করবে। তা এই পার্টিকুলার সেগমেন্টের জন্য যেটা আসলে করা দরকার ছিল, সেটা হচ্ছে যে ভ্যাটের আওতা চেষ্টা করা উচিত যে কয়েক গুণ বাড়ানো। মানে এখন যেটা দেখা যায় যে মাত্র 30-40 হাজার বেশি লোক আসলে করদাতা আসলে ভ্যাট দেন না, সেটাকে যদি 80,000 কিংবা 1 লক্ষ করা যায় অন্তত, সেটাই শুড হ্যাভ বিন দ্য রাইট অ্যাপ্রোচ। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ, আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং এর প্রভাব। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পঞ্চম দিনের খবরাখবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার এস.এম. আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিন আজ, এবং নির্ধারিত সময়েই কিন্তু দর্শনার্থীদের জন্য সকাল 10টার সময়ই গেট খুলে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে কেবল মেলা শুরুর সময়ে কিছু সংখ্যক দর্শনার্থী ক্রেতা আসলে মেলায় আসছেন, যেটা বলা যায় যে একদমই হাতে গোনা। এখানকার ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে মেলার ইতিমধ্যে আজকে পঞ্চম দিনে পড়েছে, কিন্তু তুলনামূলকভাবে ব্যবসার যে চিত্র সেটি কিন্তু তারা খুব একটা ভালো বেচা বিক্রি করতে এখনও পারেননি। যদিও বা শুক্র এবং শনিবার ছুটির দিন হওয়ায় কিছুটা ক্রেতা দর্শনার্থী ছিল, কিন্তু তারা আসলে মূলত কেনার চেয়ে আসলে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছেন বলেই আসলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে গতবারের মেলাটি আসলে শুরু হতে কিছুটা বিলম্ব হয়, ব্যবসায় কিছুটা ঘাটতি ছিল তাদের। এবার নানা প্রতিকূলতার মধ্য দিয়েও যেহেতু সঠিক সময়েই মেলাটি শুরু হয়েছে, সেহেতু এবার বেচা বিক্রি ভালো হবে বলেই কিন্তু তারা প্রত্যাশা করছেন। যদিও বা এখন পর্যন্ত আমরা দেখেছি যে মেলায় অধিকাংশ
অধিকাংশ দোকানই কিন্তু এখনও স্টল দোকান প্যাভিলিয়নে কিন্তু এখনও প্রস্তুত হয়নি। সেসব দোকানপাট সাজসজ্জা এবং নির্মাণ কাজেই আসলে ব্যস্ত রয়েছেন দোকানগুলোর বিক্রয়কর্মীরা। একই সাথে যদি বলতে চাই যে এবার কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতেছে 60টি দেশের প্রায় 11টি স্টল, দেশি বিদেশি প্রায় 361টি স্টল প্যাভিলিয়ন কিন্তু রয়েছে এবারের মেলায়। এবং এবারের আয়োজক সংস্থা কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো, তারা কিছুটা ভিন্নতা রেখেছে মেলায়। জুলাই অভ্যুত্থানকে সাথে রেখে তারা কিন্তু জুলাই চত্বর সহ বেশ কিছু কর্নার রেখেছে মেলাতে। এছাড়া যদি বলতে চাই যে ক্রেতা দর্শনার্থী যারা এসেছেন এখন পর্যন্ত, তারা আমাদেরকে জানিয়েছেন যে মেলার এবার সার্বিক নিরাপত্তার চিত্রটি কিন্তু অনেক ভালোই তারা দেখেছেন। তারা বলছেন যে মেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো, বিশেষ করে মেলার গেট, পার্কিং স্থান থেকে শুরু করে মেলার বাইরে ভেতরেও কিন্তু র্যাব, পুলিশ সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা অ্যাক্টিভ রয়েছেন, যে কারণে কিন্তু তারা নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা প্রকাশ করেননি। তারা বলছেন যে এবারের মেলায় মেলার শুরুর দিকে হয় দাম কিছুটা বেশি রয়েছে, যদিও বা তারা অপেক্ষা করছেন যে মেলার শেষ দিকে দাম বেশ কিছু পণ্যে ছাড় দিলে তখন কিন্তু তারা এসে ছাড়ের জন্য অপেক্ষা করছেন এবং তখনই কিন্তু তারা তাদের প্রয়োজনীয় পণ্যগুলো এখান থেকে বেছে নেবেন বলেই জানিয়েছেন আমাদেরকে। তো বাণিজ্য মেলা নিয়ে মেলার পঞ্চম দিনের সবশেষ খবরাখবর ছিল আমার কাছে। বাণিজ্য মেলার খবর জানতে এতক্ষণ ছিলাম ঢাকার পূর্বাঞ্চলে। মোংলা বন্দর দিয়ে বাড়ছে রিকন্ডিশন গাড়ি আমদানি। গত অর্থ বছরের সংখ্যা ছিল প্রায় 15,500। বন্দরে সুযোগ সুবিধা বাড়ায় চলতি অর্থ বছরে আমদানি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেশে বেড়েছে গাড়ি চাহিদা, সেই গাড়ির চাহিদার পূরণ করতে যে বিদেশ থেকে যে বাংলাদেশের গাড়িগুলো আমদানি হয় তার প্রায় 70% গাড়ি কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। তবে আমাদেরকে যে কথাটি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে গত বছরগুলোর তুলনায় কিন্তু চলতি অর্থ বছরে গাড়ির চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং এখানে সেই গাড়িগুলো এই মোংলা বন্দরই আমদানি করা হচ্ছে। 2022-23 অর্থ বছরে যেখানে গাড়ি আমদানি হয়েছে 13,676টি, সেখানে 2023-24 অর্থ বছরে কিন্তু সেই গাড়ি আমদানি দাঁড়িয়েছে 15,340টি। তবে 2,000-এরও বেশি গাড়ি কিন্তু এক বছরের মধ্যে এই মোংলা বন্দর দিয়ে আমদানি হয়েছে। এবং আমরা জানাতে পারছি যে গত 2 জানুয়ারি কিন্তু আরো নতুন একটি জাহাজ কিন্তু এখানে 806টি গাড়ি এখানে খালাস করে জাহাজটি চলে গেছে। তবে বাংলাদেশে যতগুলো গাড়ি আমদানি হয় তার 70% গাড়ি কিন্তু মোংলা বন্দর থেকে আমদানি হচ্ছে, কারণ এখানে মোংলা বন্দর থেকে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং মোংলা বন্দরে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকার কারণে কিন্তু বাংলাদেশে আমদানিকৃত ম্যাক্সিমাম গাড়ি কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। তবে এই খালাসকৃত গাড়ি কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে, যার কারণে রিকন্ডিশন গাড়িগুলো আগের তুলনায় চাহিদাও কিন্তু মানুষের বেড়ে গেছে এবং সেজন্যই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করছে এবং এই মোংলা বন্দরে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকার কারণেই কিন্তু গাড়ি আমদানি বেড়েছে। মোংলা বন্দরের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে সেই এখানে আসার পরপরই কিন্তু গাড়ি রাখার যে পর্যাপ্ত সেটের ব্যবস্থা করেছে যাতে গাড়িগুলো নিরাপদে থাকতে পারে এবং কোন রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সেজন্য কিন্তু গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা করেছে মোংলা বন্দর। এবং মোংলা বন্দর থেকে ঢাকা সহ যে অন্যান্য শোরুমে যে জায়গা যাওয়ার জন্য যে সড়কগুলো, সেই সড়কগুলো খুব সুন্দর হয়েছে, যার কারণেই কিন্তু পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর থেকে গাড়িগুলো খুব স্বাচ্ছন্দ্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু সেখানে যে পৌঁছাতে পারছে, বিধায় কিন্তু মোংলা বন্দরে আমদানি করতে পারছে। এবং মোংলা বন্দরে যে বর্তমানে যে একটি ড্রেজিং কোম্পানি রয়েছে, সেই ড্রেজিং কোম্পানি যদি ভালোভাবে ইনার বা ড্রেজিংটা কমপ্লিট করে তবে এখানে মোংলা বন্দরে জাহাজের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে। তবে এই ড্রেজিং যদি তারা শুভঙ্করে ফাঁকি দেয় তাহলে কিন্তু এখানে গাড়ি আসা যাওয়া কিন্তু অনেকটা বেগ পেতে হবে। তবে এই গাড়ি আমদানি বাড়ার কারণে কিন্তু মোংলা বন্দর সহ সরকার কিন্তু রাজস্ব কিন্তু আয় করছে। তবে এই ছিল মোংলা বন্দরে আমদানি কিন্তু গাড়ির সর্বশেষ খবর। দেখা দিয়েছে গ্যাসের সরবরাহ সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কলাবাগান এলাকায় আছেন সহকর্মী আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং এই গ্যাস সংকট কিন্তু রাজধানীর, আমি যদি একটু ধরে ধরে বলি, ধানমন্ডি, মোহাম্মদপুর,
মিরপুর, ওদিকে আছে হচ্ছে পুরান ঢাকার বিভিন্ন এলাকা, এইসব এলাকায় কিন্তু গ্যাস সংকট একদম প্রকট আকার ধারণ করেছে। এখানকার যেই বাসিন্দারা আছেন তারা অভিযোগ করছেন যে সারাদিন গ্যাস থাকে না, গ্যাস বিকেল দুপুর 2টা বা 3টার পর গ্যাস আসে এবং এই গ্যাস যতটুকু আসে ততটুকু একদম মিটি করে জ্বলতে থাকে। আমরা একটা বাসায় আছি এবং সেই বাসার অবস্থা যদি আপনাদেরকে দেখাই যে এখানে যেই গ্যাসের চুলায় রান্না হচ্ছে সেই রান্নাতে একদমই মিটি করে গ্যাস জ্বলছে এবং এই যে মিটি আগুনে গ্যাস জ্বলছে, যে চুলা জ্বলছে তাতে কিন্তু রান্নার একদমই উপক্রম নেই। বাধ্য হয়ে তারা বিভিন্নভাবে বিকল্প পদ্ধতিতে, বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে তাদেরকে। আমরা যে বাসাটায় আছি এই বাসার বাসিন্দারা বাধ্য হয়ে বারান্দায়, মানে ইট কাঠের দালানের ভেতর, বারান্দার ভেতর মাটির চুলা বসিয়ে রান্না করছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিকল্প পদ্ধতিতে যে রান্নার ব্যবস্থা, গ্যাস না থাকার কারণে যে বাসিন্দারা তীব্র সংকটে আছেন এবং মানবতার জীবন পার করছেন তারই একটা চিত্র আপনারা দেখছেন। এবং আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সারাদিন গ্যাস থাকে না, কখনো 2টা বা 3টার পর গ্যাস আসে এবং যতটুকু আসে ততটুকু গ্যাস দিয়ে পানিও গরম করা যায় না। এবং গ্যাস কখন আসে তা জানতে চাইলে তারা বলেন যে গ্যাস আসে হচ্ছে মধ্যরাতে এবং তারা রাত জেগে থাকেন, সারা রাত জেগে যতটুকু গ্যাস পান ততটুকু দিয়ে রান্না করার চেষ্টা করেন এবং যারা রান্না করতে পারেন তারা পারেন, অথবা যারা রান্না করতে না পারেন তারা বাইরে থেকে খাবার কিনে এনে তারা খেতে হচ্ছে। এবং সব মিলিয়ে যদি বলি যে এইখানকার মানে গ্যাস সংকটের কারণে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা কিন্তু মানবেতর। তিতাস গ্যাস থেকে বলা হয়েছিল যে 4 জানুয়ারি পর্যন্ত এলএমজি লাইনের একটা সরবরাহের লাইনে একটা কাজ করার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, কিন্তু আজকে 5 তারিখ, আজকে আমরাও দেখছি যে বিভিন্ন এলাকায় গ্যাস নেই এবং প্রকট আকার ধারণ করেছে গ্যাসের এই সংকট। এখানকার বাসিন্দারা বলছেন যে এটা শুধু এই গত 4 দিন না, আরও বেশ কয়েকদিন ধরে, মে মাস থেকে শুরু হয়েছে গ্যাসের এই সংকট। তো সব মিলিয়ে রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসের সংকটে মানবতার জীবন পার করছেন। এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের খবর জানতে এতক্ষণ ছিলাম রাজধানী ধানমন্ডিতে। সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট, যা 16,40,00,000-এ উন্নীত করতে চায় কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই গ্যাস নতুন খনন ও পুনর্খননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13,70,00,000 ঘনফুট গ্যাসকে 16,40,00,000 ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30
মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম দিনের লেনদেন বন্ধ আছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল 10টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ডিএসইর আইটি টিম ত্রুটি সরানোর কাজ চালাচ্ছে। ত্রুটি দূর হলেই আবারও লেনদেন শুরু হবে। এর আগেও একই ধরনের ত্রুটির কারণে অনেকবার ডিএসইতে লেনদেন বন্ধ ছিল। গত সপ্তাহে শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের 18.5 পয়েন্ট পতন দিয়ে ঢাকার পুঁজিবাজারের লেনদেন সম্পূর্ণ হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। ফলে এইসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেবার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। আর কাজ করো না, এটাই তো সেটার কাজ করো না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার এক সপ্তাহ পরে আর এটা চলে না, তা আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম, অনেক চেষ্টা করলাম। সেই এরকম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল, হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামে এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেওয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি। তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। হ্যাঁ, ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল? মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করবো। এই ঘটনায় জবাবদিহির আওতায় আনা হয়নি কোনো কর্মকর্তাকে। এই দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের সরিষা দিগন্ত জোড়া মাঠে সারি সারি বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। এবছর আবহাওয়া ভালো হয়, আবাদ বেড়েছে গত বছরের চেয়ে দ্বিগুণ। অন্যদিকে মৌমাছির কারণে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা যেন হলুদের গালিচা, তার মাঝে বসানো হয়েছে সারি সারি বক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। জামালপুরের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে চলছে মধু সংগ্রহ। মৌচাষীরা জানান, প্রতিদিন প্রতিটি বাক্স থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যাচ্ছে। মাসে 3 বার মধু সংগ্রহ করা হয়ে থাকে। চাহিদা বেশি থাকায় মাঠ থেকেই বিক্রি হচ্ছে মধু। এবছর আবহাওয়া ভালো হওয়ায় গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে চাষ। 2 থেকে 3 দিন পরে বক্স চেক দেওয়া লাগে, যে কোন বক্সে খাবার উঠছে, কোন বক্সে উঠিনি, মৌমাছির কোনো সমস্যা আছে কিনা। এবার আবহাওয়াটা খুব সুন্দর, যার মৌমাছি ভালো আছে তার ভালো একটা প্রফিট হবে আশা করতেছি। কৃষক বলছেন, মৌবক্স বসানোর পর থেকে সরিষার উৎপাদনও বেড়েছে। এটা তো ফুলের থায় মধু খাইতেছে, মধু খাইলে কোনো সমস্যা নেই। সরিষার উৎপাদনও ভালো হয় এবং মধুর সংখ্যাও ভালো হয় এবং বিভিন্ন এলাকাতে নৌকা আগে তারা মধু সংগ্রহ করে নেয়। এদিকে কৃষি বিভাগ বলছে, মৌমাছির কারণে সঠিকভাবে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। মৌবক্স স্থাপিত হওয়ায় সরিষার ফলন বৃদ্ধির পাশাপাশি মধু উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মোয়ালরা উপকৃত হচ্ছে, কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে 41,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর এবছর মধু সংগ্রহে 7,287টি বক্স বসানো হয়েছে। সময় সংবাদ, জামালপুর। সময় বাণিজ্য। পৌষের কনকন শীতে সুনামগঞ্জের হাওর বাওরে মাছ ধরার ধুম পড়েছে। এরপর নৌকা আর ট্রাকে করে নেওয়া হয় স্থানীয় ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে মাছের দাম। হিমাদ্রি শেখর ভদ্রে পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবিতে রিপোর্ট। ওয়েসখালী এলাকায় সুরমা নদীর ঘাটে একের পর এক ভিড়ছে মাছ বোঝাই নৌকা। সড়ক পথেও ট্রাক বোঝাই মাছ নিয়ে হাজির পাইকারি বিক্রেতারা। ট্রাক এবং নৌকা থেকে বাক্স ভর্তি মাছ নামানো হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রে। দেশীয় এসব মাছের সয়লাভ ওয়েসখালী মৎস্য অবতরণ কেন্দ্র। দরদামে চলে রুই, কাতল, চাপিলা, মৃগেল, আইর, বোয়াল সহ নানা প্রজাতি দেশীয় মাছ বেচাকেনা। খুচরা বিক্রেতা ছাড়াও ক্রেতারা ভিড় করেন মাছ কিনতে। মাছের সরবরাহ ভালো থাকায় দামও হাতের নাগালে। বিলের মাছ আমদানি হওয়ার কারণে খুবই সীমিতের মধ্যে দাম দর আছে। আমরা একটু সস্তা কিনতে পারতেছি, সস্তা কাস্টমাররাও খাইতে পারছে, ক্রেতারাও খাইতে পারতেছে। ট্যাংরা 450, 500, পাঙ্গাস 200, 170। মাছের চাহিদা বুঝা 10 মন, 12 মন, 15 মন পর্যন্ত কিনি, মানে মাছের চাহিদা অনুযায়ী মাছ কিনি। প্রতিদিন সকাল 8টা থেকে বসে এই হাট। ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয় লাখ টাকার মাছ। সময় সংবাদ, সুনামগঞ্জ। নতুন বছরেও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে বাড়াচ্ছে অনিশ্চয়তা। এর জেরে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। তাই বছর জুড়েই বাড়বে স্বর্ণের চাহিদা। এদিকে শিল্প খাতে চাহিদা বাড়ায় রূপার দামও থাকতে পারে ঊর্ধ্বমুখী, তবে কমতির দিকে থাকবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম। চলতি মাসে দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরত আসাকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাণিজ্য ও শুল্ক বিষয়ক অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার কমাতে পারে, ফলে মার্কিন ডলারের মান দুর্বল হওয়ার আশঙ্কা আছে। তাই নিরাপদ সঞ্চয় হিসেবে 2025 সাল জুড়ে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য সহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে চীনা কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংক স্বর্ণের মজুদ বাড়ালে চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্স 2450 থেকে 2950 ডলারের মধ্যে থাকবে বলে মনে করেন খাত বিশ্লেষকরা। নিউ ইয়র্ক ভিত্তিক বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম 2657 ডলারে থাকতে পারে, যা বছরের শেষ প্রান্তিকে উঠবে আউন্স প্রতি 2759 ডলার। জার্মান ভিত্তিক টেকনোলজি গ্রুপ হেরোস প্রেশাস মেটালস বলছে, শিল্প খাতে সৌর বিদ্যুতের চাহিদা বাড়ার সম্ভাবনাকে সামনে রেখে চলতি বছর ঊর্ধ্বমুখী থাকবে রূপার দামও, কারণ সৌর প্যানেল তৈরিতে ব্যবহার হয় রূপা। ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বলছে, বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্সের গড় মূল্য $29.62 থাকবে, যা শেষ প্রান্তিকে প্রায় $32 উঠে যাবে।
এদিকে নিম্নমুখী থাকতে পারে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম। হেরেস বলছে, অটোমোটিভ ও শিল্প খাতে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এবছর প্লাটিনামের দাম কমবে। ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্সের গড় মূল্য $775 থাকলেও বছর শেষে নেমে যাবে $721.47। বৈদ্যুতিক গাড়ি তৈরি বাড়ায় পুরনো মডেলের ইঞ্জিনের চাহিদা কমছে। এতে ব্যবহার কমে গিয়ে চলতি বছর নিম্নমুখী থাকবে প্যালাডিয়ামের দাম। আউন্স প্রতি দাম থাকতে পারে $800 থেকে $1200। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার গেল বছর গাড়ি বিক্রি বেড়েছে 47%, বিক্রির সংখ্যা 15.5 লাখে পৌঁছেছে। শনিবার দেশটির শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে বিভিন্ন রাশিয়ান সংবাদ সংস্থা। তবে চলতি বছর নতুন বিক্রি প্রায় 10% কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পেছনে বড় কারণ হিসেবে মূল্যস্ফীতিকে তুলে ধরেছেন রাশিয়ান গবেষণা সংস্থা অ্যাটোস্টের প্রধান সের্গেই সেলিকভ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের উচ্চ মূল্যস্ফীতি ক্রেতাদের গাড়ি কেনার সক্ষমতা কমিয়ে দিবে। কানাডায় মা বাবা নিয়ে অস্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না আর। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে চান প্রবাসী বাংলাদেশিরা। পরিকল্পিত রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পুনরায় ভিসা প্রক্রিয়া শুরু করার প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়, দুটি ঘটনাকেই ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন বছরে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির গতি প্রবৃদ্ধি নিয়ে নানা রকম ভাবনা তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে একটা প্রস্তুতি নিচ্ছে, ওনারা আমাদেরকেও ইনক্লুসিভ প্রবাসীদেরকে উনি প্রায় বলেন প্রবাসীদেরকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন। তো আমি মনে করি যে আমরা যারা প্রবাসী আছি, আমরা নতুন উদ্যোগে আমাদের দেশের জন্য আমরা কাজ করব। শুধু রেমিটেন্স না, এটার মধ্যে আছে যে বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের স্কিল দিয়ে, কিংবা ব্যবসায়ী অপরচুনিটি দেশের দিকে পাঠিয়ে সেটা করবো। সঠিক চ্যানেলে আমাদের অর্থ প্রেরণ করে এই সরকারকে কিন্তু আমরা অলরেডি সমর্থন করছি প্রথম থেকে। তো এমনিভাবে আমরা 2025-এও আরও আমাদের রেমিটেন্সের যে পাঠানোর যে সেটা আরো বাড়িয়ে দিব। আমরা আশাবাদী যে গোল্ডের দামটা যখন নিচে চলে আসবে তখন সবাই গোল্ড কিনতে পারবে, আমরা বিজনেস করতে পারবো। বিশ্বব্যাপী যুদ্ধ দামামার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এ কারণে পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো ছিল না। এসব ক্ষতি কাটিয়ে উঠে 2025 সালকে ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছেন এই ব্যবসায়ীরা। সরকারের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে ভিসার ব্যাপারে যেন এদেশের গভর্নমেন্টের সাথে একটু বসে যাতে ভিসাটা ওপেন করে দেয় দ্রুত। আমি আশাবাদী যে 2025 সাল গোল্ড সেক্টর বলেন আর বাংলাদেশের ইয়েতে বলেন, নতুন সরকার আসছে, ব্যবসা বান্ধব ভালো হবে। 2024 নানা সংকটের বছর হলেও প্রবাসীদের জন্য ইতিবাচক দিকও ছিল।
গেল সেপ্টেম্বরে দেশটিতে অবৈধ প্রবাসীদের জন্য ক্ষমা ঘোষণা করায় 50,000 প্রবাসী বাংলাদেশি এবার বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এয়ারলাইন্সের টিকিটের দাম কমায় স্বস্তি এসেছে প্রবাসীদের মাঝে। তাদের আশা 2025 সালে পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি করবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর আপত্তি ব্যবসায়ীদের। ব্যয় বাড়ার পাশাপাশি রপ্তানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি কমাতে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এখনো জমে ওঠেনি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সপ্তাহের প্রথম দিনে ক্রেতা সমাগম কম, কিছু স্টলে চলছে গোছানোর কাজ। দ্রুতই জমজমাটের আশা ব্যবসায়ীদের। এবং উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনর্খননের কাজ চলছে 3টিতে। সঞ্চালন লাইনে আরও 3 কোটি ঘনফুট সরবরাহের আশা। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।